আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু বিষয় আছে যেগুলো কখনো পুরোপুরি অতীত হয়ে যায় না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তার মধ্যে সবচেয়ে বড় একটা। অনেকেই ভেবেছিলেন, বিশেষ করে যারা এই বিধানটি সংবিধান থেকে কেটে ফেলেছিলেন, তারা হয়তো ভেবেছিলেন এই অধ্যায় শেষ। 2011 সালে এটা বাতিল হলো, তারপর একের পর এক নির্বাচন হয়ে গেল, বিতর্ক হলো, কিন্তু বিষয়টি যেন ইতিহাসের পাতায় চলে গিয়েছিল। কিন্তু রাজনীতির এক অদ্ভুত নিয়ম আছে, যে প্রশ্নের সঠিক উত্তর মেলে না সে প্রশ্ন ফিরে আসে। আর এবার তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসেছে আদালতের রায়, কিন্তু সঙ্গে সঙ্গে তৈরি করেছে আরো বড় প্রশ্ন। এটি ফিরছে ঠিক কোন পথে? আমরা চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর খোঁজার। আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী পুনরুজ্জীবিত হয়েছে। অর্থাৎ যে সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তন হয়েছিল, অর্থাৎ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার সাংবিধানিক স্বীকৃতি পেয়েছে। আদালত শুধু এটুকুই বলেনি যে ব্যবস্থা একসময় বৈধ ছিল, বরং আরো জোর দিয়ে বলেছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবার জন্য এই ব্যবস্থা ছিল গণতন্ত্রের রক্ষা কবচ। এমনকি 2014, 2019 ও 2024 সালের বিতর্কিত নির্বাচনগুলোকেও এক ধরনের গণতান্ত্রিক বিপর্যয়ের উদাহরণ হিসেবে দেখা হয়েছে। অর্থাৎ আদালত আসলে শুধু একটা পুরনো ব্যবস্থাকে ফিরিয়ে দেয়নি, বরং এক ধরনের রাজনৈতিক ও নৈতিক রায়ও দিয়েছে। সম্প্রতি এই রায়টি প্রকাশিত হয়েছে, পূর্ণাঙ্গ রায়, এবং রায়টি লিখেছেন সদ্য বিদায়ী প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। কিন্তু গল্পটা কিন্তু এখানেই শেষ নয়, বরং আসল জটিলতা শুরু হচ্ছে এখান থেকে, ভিন্ন ধরনের জটিলতা। কারণ আদালত বলেছে এই ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে পুনর্বহাল হবে ঠিকই, কিন্তু তা কার্যকর হবে আগামী চতুর্দশ সংসদ নির্বাচন থেকে। অর্থাৎ এখনই নেই, এখনই নয়, এবং এখনই আসলে কোনো সুযোগও নেই, কারণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেছে। পরের নির্বাচনটাই চতুর্দশ সংসদ নির্বাচন, আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা শুধুমাত্র জাতীয় নির্বাচনের জন্যই প্রযোজ্য। অর্থাৎ চতুর্দশ সংসদ নির্বাচন থেকে তা কার্যকর হবে। আবার একই সঙ্গে এমন কিছু সাংবিধানিক বাধাও আছে যেগুলো ঠিক না করলে এই ব্যবস্থা বাস্তবে চালু করা কঠিন। আমি যদি এক্সাম্পল হিসেবে বলতে চাই বা উদাহরণ হিসেবে যেটা বলা হচ্ছে, অনেকেই বলছেন যে 123 অনুচ্ছেদের কথা, সংবিধানের 123 অনুচ্ছেদের কথা, সেখানে এখন যে বিধান আছে সেটি তত্ত্বাবধায়ক ব্যবস্থার পুরনো কাঠামোর সঙ্গে পুরোপুরি মেলে না। আবার সংবিধানের 99 অনুচ্ছেদে অবসরপ্রাপ্ত বিচারপতিদের লাভজনক পদে যাওয়ার সীমাবদ্ধতা রয়েছে। ত্রয়োদশ সংশোধনীতে যেভাবে সর্বশেষ অবসরে যাওয়া প্রধান বিচারপতিকে প্রধান উপদেষ্টা করবার কথা বলা হয়েছিল এবং যেটা মানা হয়েছিল একাধিকবার, সেটিও এখন সরাসরি কার্যকর করতে গেলে সমস্যা হবে। শপথের প্রশ্ন আছে, অর্থাৎ আদালতের রায় বলছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের, বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায় বলছে দরজা খোলা হয়েছে, কিন্তু দরজার সামনে এখনো কিছু তালা ঝুলছে। এখন সেই তালা কিভাবে খোলা হবে সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এই যে তালা ঝুলছে, দরজা খোলা, এই ফাঁকটাতেই ঢুকে পড়ছে রাজনীতি। জুলাই সনদে বা জুলাই চার্টারে বিভিন্ন রাজনৈতিক দলগুলো যে ঐকমত্যে পৌঁছেছিল, সেখানে তত্ত্বাবধায়ক সরকার বলতে পুরনো বিচারপতি নির্ভর ফরম্যাটকে পুরোপুরি মেনে নেওয়া হয়নি, বরং বিচার বিভাগ এবং রাষ্ট্রপতিকে বাইরে রেখে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে
একটা নির্বাচনকালীন নিরপেক্ষ নির্দলীয় কাঠামো তৈরির ধারণা সামনে এসছে। সেখানে প্রধান উপদেষ্টা বাছাইয়ের জন্য রাজনৈতিক দল, স্পিকার, বিরোধী দল এবং তৃতীয় বৃহত্তম দলের প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠনের প্রস্তাব আছে। এমনকি প্রয়োজনে বিচারপতিরা পরে যুক্ত হবে এমন ধাপও রাখা হয়েছে। অর্থাৎ জুলাই সনদ বলছে তত্ত্বাবধায়ক সরকার দরকার, কিন্তু সেটা হতে হবে নতুন বাস্তবতার উপযোগী এবং রাজনৈতিক ঐকমত্য ভিত্তিক, অর্থাৎ পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে এক ধরনের কনসেনসাস থাকতে হবে। এখানেই মূল সংঘাত। আদালত ফেরত ত্রয়োদশ সংশোধনীর মডেল এক কথা বলছে, জুলাই সনদের মডেল আরেক কথা বলছে। আর সংসদে সরকার পক্ষ বলছে, আমরা গত যে দুটো দিন অধিবেশন বসলো তাতে যেটা দেখলাম, তো যারা বলছে যেটাই হবে সাংবিধানিকভাবে সংসদের মাধ্যমেই হতে হবে। এবং এই জায়গায় সরকারি দল বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির অবস্থানও গুরুত্বপূর্ণ। তারা বলছে সংবিধান সংস্কার পরিষদ গঠনের যে কথা বলা হচ্ছে সেটির সাংবিধানিক ভিত্তি এখনো স্পষ্ট নয়। অনেকে অবশ্য এটাও বলছেন, এবং আমি তাদের সঙ্গে একমত, যেটা একেবারেই স্পষ্ট যে সংবিধান সংস্কার পরিষদ গঠনের কোনো সুযোগ বাংলাদেশের এই সংবিধান অনুযায়ী এখন নেই। যাই হোক, আগের কথায় ফেরত যাই। রাষ্ট্রপতির আদেশ দিয়ে সংবিধান পরিবর্তনের পথ তারা বৈধ মনে করছে না, অর্থাৎ বিএনপি সেটা বৈধ মনে করছে না এবং অনেক এক্সপার্টও সেটা মনে করছে না। অর্থাৎ তারা সংবিধান সংস্কারের কথা একেবারে অস্বীকার করছে না, কিন্তু বলছে এটা সংসদীয় প্রক্রিয়ায় বিল আকারে সাংবিধানিক পদ্ধতিতে হতে হবে। অন্যদিকে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন বিরোধী জোট এই সংস্কার পরিষদ প্রশ্নটিকে রাজনৈতিকভাবে জীবিত রাখতে চাইছে। তারা এটিকে শুধু একটি কারিগরি বিষয় হিসেবে দেখছে না, বরং জুলাই গণ অভ্যুত্থানের চেতনার ধারাবাহিকতা হিসেবে তুলে ধরতে চাইছে। এবং ইতিমধ্যেই জামায়াত বলেছে যে তারা রাজপথের কর্মসূচিও ঘোষণা করবে, তারা এবং তাদের মিত্ররা মিলে। যাই হোক, এই জায়গাটিতে এই যে বিতর্কের যে জায়গাগুলো আমি তুলে ধরবার চেষ্টা করছি, এখানে এসে তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নটি আর কেবল আইনগত থাকে না, এটা হয়ে ওঠে এক ধরনের বৈধতার লড়াই। কে নির্বাচন পরিচালনা করবে এটি যেমন প্রশ্ন, তার চেয়েও বড় প্রশ্ন হলো মানুষ কাকে বিশ্বাস করবে। এই প্রশ্ন হচ্ছে $1,000,000 কোশ্চেন বাংলাদেশের মানুষের কাছে। বাংলাদেশের রাজনীতিতে তত্ত্বাবধায়ক সরকার কোনো বিমূর্ত তত্ত্ব নয়। এর জন্ম হয়েছিল একটা বাস্তব সংকটজনক মুহূর্ত থেকে। 1996 সালের ফেব্রুয়ারি মাসে একতরফা নির্বাচন, যেটা বিএনপি ক্ষমতায় থাকাকালে তারা করেছিল, বিরোধী আন্দোলন, অনাস্থা এবং পরিশেষে জাতীয় ঐক্যমত্য, এই পটভূমিতেই ত্রয়োদশ সংশোধনীটা আসে। 96 সালের নির্বাচন নিয়ে বিএনপির ভিন্ন ব্যাখ্যা আছে। তারা বলে যে তাদের কোনো উপায় ছিল না এবং তত্ত্বাবধায়ক সরকার ওই বিলটি সংসদে আনবার জন্যই তারা সেই নির্বাচনটা তখন করেছে এবং কার্যত তারা 1 মাসই আসলে ক্ষমতায় থেকে নিজেরাই পদত্যাগ করেছিল, যদিও আন্দোলনের চাপটাও তাদের পড়েছিল। যাই হোক, 96 পরের 3টা নির্বাচন সেই ব্যবস্থায় হয়। 96 সালে একটা নির্বাচন হয়, 2001-এ একটা নির্বাচন হয় এবং 2008-এ আরেকটা নির্বাচন হয়। তবে একথাও বলতে হবে যে 2008-এর যে নির্বাচন হয়েছে সেটা প্রকৃত অর্থে ওই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার নির্বাচন সেটা কিন্তু বলা যাবে না। সেটা একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা, সেনা সমর্থিত সরকারের অধীনে সেই নির্বাচনটা হয়। যাই হোক, ওই বিধানটি, তত্ত্বাবধায়ক সরকার বিধানটি 2011 সালে আওয়ামী লীগ সরকার
সেটা বাতিল করে। কিন্তু মজার ব্যাপার হলো যে ব্যবস্থাকে একসময় অগণতান্ত্রিক বলা হয়েছিল, আজ একই ব্যবস্থাকে আদালত বলছে গণতন্ত্রের রক্ষা কবচ। হয়তো মনে মনে আওয়ামী লীগও সেটা চাইছে। এটা যেন বাংলাদেশের রাজনীতির যে নিয়মিত রাজনীতি আমরা দেখি, সেই রাজনীতির একটা প্রতিচ্ছবি। এখানে অনেক কিছুই কখনো স্থায়ী নয়, কিন্তু যেটা স্থায়ী সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের ভোটের আকাঙ্ক্ষা। এখন আরেকটি বিষয় সামনে এসছে, জামায়াতের উত্থান। তারা এখন আর কেবল পুরনো পরিচয়ের দল হিসেবে নিজেদের হাজির করছে না, বরং অ্যান্টাই এস্টাবলিশমেন্ট, অ্যান্টাই করাপশন, গভর্নেন্স, ক্যাম্পাস আউটরিচ, এই ভাষায় তারা নতুন একটা জায়গা তৈরি করবার চেষ্টা করছে। তাদের অতীতের বোঝা আছে এবং সেই বোঝা বেশ ভারী। 1971 সালের দায় আছে, আদর্শিক প্রশ্ন আছে, কিন্তু রাজনৈতিক বাস্তবতা হচ্ছে তারা এখন এক শক্তিশালী বিরোধী অবস্থানে এসেছে। সংসদে, রাজপথে এবং সাংবিধানিক বিতর্কে তাদের উপস্থিতি উপেক্ষা করবার উপায় নেই। ফলে তত্ত্বাবধায়ক ও সংবিধান সংস্কারের প্রশ্নটিও তারা নিজেদের রাজনৈতিক পরিসর বাড়াবার সুযোগ হিসেবে দেখবে এবং সেটাই অত্যন্ত স্বাভাবিক। সব মিলিয়ে এখন বাংলাদেশে তিনটে পথ দেখা যাচ্ছে। প্রথমটি হচ্ছে আদালতের রায়ের ফরম্যাট মেনে ত্রয়োদশ সংশোধনীকে কার্যকর করা। দ্বিতীয় পথ হচ্ছে জুলাই সনদের আলোকে আরও রাজনৈতিক ঐকমত্য ভিত্তিক নতুন ফরম্যাট তৈরি করা। এবং তৃতীয় পথ হচ্ছে সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে একটা সংশোধিত, আধুনিক বা সম্পূর্ণ নতুন নির্বাচনকালীন কাঠামো বানানো। এখন প্রশ্ন হচ্ছে আপনার সামনে এবং আমার সামনে, আমাদের সবার সামনে, কোন পথটি বাস্তবে গ্রহণযোগ্য হবে? এবং আরো বড় প্রশ্ন, কোন পথটি জনগণের কাছে বিশ্বাসযোগ্য হবে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের হয়তো আর খানিকটা সময় লাগবে, কিন্তু উত্তর পেতে হবে এবং হয়তো পাওয়াও যাবে। কারণ ওই যে প্রশ্নের কথা বলছিলাম, এই প্রশ্ন কেন? কারণ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বাংলাদেশের আসল সংকট কখনই কেবল আইনি ছিল না, এটা ছিল আস্থার সংকট। এবং একদম শুরু থেকে এই ব্যবস্থাও আস্থার সংকট থেকেই উৎপত্তি হয়েছে এবং এই ব্যবস্থার মধ্যে অনেক সংকট আমরা পরে দেখেছি, আস্থার সংকট। সো জনগণ কি সত্যি বিশ্বাস করবে যে তাদের ভোট সত্যিই গণনা হবে? বিরোধী দলকে বিশ্বাস করবে যে সরকার প্রভাব ফেলবে না? রাষ্ট্র কি এমন একটা কাঠামো তৈরি করতে পারবে যেটা সবাই পুরোপুরি না হলেও অন্তত মোটামুটি গ্রহণ করবে? আমাদের শেষ পর্যন্ত মনে রাখতে হবে, আদালত একটা দরজা খুলে দিতে পারে, সংসদ আরেকটা দরজা বানাতে পারে, রাজনৈতিক দলগুলো তৃতীয় দরজার কথা বলতে পারে, কিন্তু মানুষ, নাগরিকরা শেষ পর্যন্ত একটাই জিনিস বোঝে, তাদের ভোটের কাছে সত্যিকার অর্থে কোন দরজাটি পৌঁছে দেয়, অর্থাৎ কোন দরজা তাদেরকে ভোটের কাছে সত্যিকার অর্থেই পৌঁছে দেবে। বাংলাদেশের রাজনীতিতে এখন তত্ত্বাবধায়ক সরকার কেবল একটা ব্যবস্থা নয়, এটা ক্ষমতার আগে বৈধতার প্রশ্ন। আর এই প্রশ্নের জবাব কেবল আদালত, কেবল সংসদ, কেবল রাজনৈতিক দল কেউ একা দিতে পারবে না। এর উত্তর দিতে হবে সম্মিলিতভাবে, নইলে আবারও আমরা পুরনো জায়গাতেই ফিরে যাব। নির্বাচন হবে, ফল হবে, সরকার হবে, কিন্তু আস্থা হবে না। আর গণতন্ত্রে আমরা সবাই জানি সবচেয়ে বড় সংকট সরকার না থাকা নয়, সবচেয়ে বড় সংকট হলো গণতন্ত্রের মানুষের বিশ্বাস না থাকা। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।